আসসালামু আলাইকুম। যাদের সামনে কৃষি পরীক্ষা বাট কিছু পড়া হয় নাই, বুঝতেও পারছো না যে কি পড়বো এবং বইয়ে অনেক তথ্যতে ভরা, মাথা নষ্ট হয়ে গেছে যে কেন নিলাম, হায়ার ম্যাথ নিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ ভাইয়া, সত্যি কথা বলতে কৃষিতে পড়া বেশি এবং পড়াগুলো আসলে একটু মুখস্থ ভিত্তিক, ঠিক তো? আর মুখস্থ পড়া মানে বুঝতে পারছো তো, আজকে পড়বো কালকে ভুলে যাব। তার জন্য ভাইয়ার আজকের ক্লাসের আয়োজন। আজকে ভাইয়ার সাথে একটু রিকল করবা, ভাইয়ার কথাগুলো শুনবা, দেখবা অটোমেটিক্যালি অনেক পড়া ইজি হয়ে যাবে। চলো আমরা শুরু করতে পারি। প্রথম কথা দেখতে পাচ্ছ ভাইয়া, প্রথম একটা পরিচ্ছেদ দিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথম পরিচ্ছেদ, এখানে মোট কয়টা পরিচ্ছেদ আছে জানো? পাঁচটা। কয়টা ভাইয়া? পাঁচটা পরিচ্ছেদ আছে। চলো প্রথম পরিচ্ছেদে কি বলছে, বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি। নিশ্চয় তোমরা সব কিছু দেখতে পাচ্ছ। দেখো বলছে, বন একটা মূল্যবান, দেশের মূল্যবান সম্পদ। অর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউ এর জন্য জানা লাগবে। দেখো কি বলছে, সরকারিভাবে হিসাব মতে বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির আয়তন কত? এত লক্ষ হেক্টর। কি এত লক্ষ ভাইয়া? হেক্টর। তাহলে সরকারের হিসাব মতে বাংলাদেশের মোট বনভূমির আয়তন কতটুকু? 3.01 লক্ষ। 3.01 লক্ষ। এখন এটা পড়বো কেমন? দেখো তো ভাইয়া, হেক্টর, এ টর থেকে টিন এক। কি বলবা? হেক্টর, এই হেক্টর তর থেকে পড়বা টিন এক। হেক্টর টর থেকে কি পড়বা? 3.1 পড়বা। আসো দেখা বলছে, আমাদের আসলে বনভূমি হচ্ছে 25 ভাগ। এর মধ্যে বাংলাদেশের মোট বনভূমি এখন আছে 17 ভাগ। ঠিক আছে, তাহলে কত ভাগ আছে? শতকরা 17 ভাগ। শতকরা 17, শতকরা 17 ভাগ আছে। আর যদি বলে ভাইয়া ইউনেস্কোর মতে, তাহলে ইউনেস্কো মানে একবার ও মানে হচ্ছে 10। আবারও বলছি, ইউনেস্কো আর কো মানে হচ্ছে ও। ইউনেস্কো আর কো মানে কি? কো মানে হচ্ছে ভাইয়া ও। বুঝছো? যদি বলি ইউনেস্কো, ইউ যদি বলি ইউ এন এস সি ও, এই যে ইউনেস্কো, এর মতে কত ভাগ? এর মতে ভাইয়া কিন্তু মনে রাখতে হবে 10 ভাগ। কত ভাগ? 10 ভাগ। কত ভাগ ভাইয়ারা মুখে বলো? ইউনেস্কোর মতে কত ভাগ? ইউনেস্কোর মতে হচ্ছে আমাদের 10 ভাগ। কত ভাগ? 10 ভাগ। আচ্ছা, একটা জিনিস শিখলাম, বাংলাদেশের বনভূমি এখন আছে শতকরা 17, আর ইউনেস্কো থাকবে ও। ও মানে কিন্তু ভাইয়া শূন্য, মানে 10। ঠিক আছে, আশা করতেছে বুঝেছো। বলছে দেখো, অধিকাংশ বনভূমি আছে কোথায়? পূর্বে। কোথায়? পূর্বে, দক্ষিণ পূর্বাঞ্চল এবং হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। অর্থাৎ একটা কথা বলতে পারি, অধিকাংশ বনাঞ্চল আছে পূর্বের দিকে। কোন দিকে? পূর্বে। দেখো, পূর্বে, পূর্বাঞ্চলে, পশ্চিমাংশে, সবই দিয়ে। প দিয়ে। আবারও বলতাছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না। দেখো এখানে কিন্তু উত্তর নাই, তার মানে কি উত্তরে কিন্তু বনভূমির পরিমাণ কম। তাহলে উত্তর মনে রাখবা, আমাদের এসব কোশ্চেন একটু কঠিন, আমরা উত্তর করতে পারবো না। কি পারবো না? উত্তর করতে পারবো না। তাই বনভূমি খুবই কম হবে উত্তরে। উত্তর খুবই কম আসবে পরীক্ষায়। ঠিক আছে, চলো চলো সামনের দিকে জায়গায়। দেখো বলছে, অবস্থান এবং বিস্তৃতি ভেদে আমাদের যে বনাঞ্চল, এ বনাঞ্চলকে ভাগ করা হয় 6 ভাগে। কত ভাগে? 6 ভাগে ভাগ করা হয়। বুঝতে পারলা? তাহলে বনাঞ্চলকে কত ভাগে ভাগ করা হয় ভাইয়ারা? বনাঞ্চলকে ভাগ করা হয় 6 ভাগে। তাহলে বনাঞ্চলকে 6 ভাগে ভাগ করলাম। 1 নাম্বার পাহাড়ি, পথে পাহাড়ি, পথে প্রথম। আর ঠিক আছে না, দেখো ক মানে হচ্ছে প্রথম, সমতল মানে শুরু, সামাজিক মানে শুরু, আর মা মানে হচ্ছে প্রথমে থাকবে মা, এবং হচ্ছে এই যে ক খ গ অর্থাৎ গ্রামীণ বন। তাহলে 6টা কি কি? পথে প্রথম, পথে পাহাড়ি, সতে শুরু, সতে সমতল, সতে সামাজিক বন। আর ক দ্বারা শুরু কৃষি, আর গ দ্বারা শুরু গ্রামীণ, আর মা থাকবে প্রথমে। মা থাকবে প্রথমে। আশা করতেছি বুঝে ফেলেছো কি প্রকার কোনটা। এবার আসো, এই জায়গাটায় একটা স্টার দিতে পারো, অনেক ইম্পর্টেন্ট।
এখন বনাঞ্চলের আমরা হেক্টরে দেখব কত কোনটা লক্ষ্য। দেখো বলছে বনের ধরন, এই যে 6 ধরনের বন দেখলাম তার মধ্যে 4 ধরনের বন দেওয়া আছে। এর মধ্যে প্রাকৃতিক বন কোনটা আর কৃত্রিমকে বলে সৃজিত। ভাই সৃজিত মানে কি জানো? সৃষ্টি করা হয়েছে এমন। দেখো প্রাকৃতিক বন আছে, কৃত্রিম বন আছে, তার সাথে আছে আমাদের হচ্ছে মোট পরিমাণ। এটা আসলে ভুল হবে। দেখো 1106 আর তুমি যদি 2.10 যোগ করো এটা আসলে 13.16 আসে। কত আসে? 13.16 আসে। এখন পড়বো কেমনে? আমার সাথে সাথে বলবা এবং শুনবা। তার আগে বলি সব থেকে বেশি পরিমাণ আছে কোন বনাঞ্চল? সেটা হচ্ছে পাহাড়ি। দেখতে পাচ্ছ 13, বাকিগুলো কম। তাহলে একটা জিনিস শিখলাম, তাহলে পাহাড়ি 13, মুখে বলো পাহাড়ি 13, পাহাড়ি 13। তাহলে একটা কথা শিখেছি, পাহাড়ি 13, পাহাড়ি 13, পাহাড়ি 13, পাহাড়ি 13, পাহাড়ি 13, পাহাড়ি কি আর পাহাড়ি হচ্ছে 13। এত প্রবলেম করে কেন? আচ্ছা এসব ম্যানগ্রোভে দেখো বলছে ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ দেখো তো ভাইয়া, ম্যানগ্রোভ মানে কি সুন্দরবন না? ইয়েস, ম্যানগ্রোভ মানে হচ্ছে সুন্দরবন। ম্যানগ্রোভ মানে কি? সুন্দরবন। আসলে সুন্দরবন নাম করার কারণ হচ্ছে সেখানকার সুন্দরী গাছ। ম্যানগ্রোভের প্রধান আসলে গাছের নাম হচ্ছে সুন্দরী। ম্যানগ্রোভ যেহেতু সুন্দরী, সুন্দরবন বলে, তাই সুন্দরবন থেকে 7 পড়বা। সুন্দরবন 7-5। ম্যানগ্রোভে আরেকটা নাম সুন্দরবন, সুন্দরবন 7-5, সুন্দরবন 7-5। এবার আসো সমতল। সম মানে সমান, তাহলে কি মনে রাখবা? 1 রুল 2 রুল 3 রুল সবাই সমান। কারা কারা সমান বাচ্চারা? তাহলে 1 রুল 2 রুল এবং 3 রুল এরা হচ্ছে সমান, এরা হচ্ছে সমান। এবার আসে বলছে গ্রামীণ বন কোনটা? দেখো গ্রামীণ, গ্রামীণ, গ্রামীণ কি বলছে? গ্রামীণ টু দিন, গ্রামীণ টু দিন, গ্রামীণ টু দিন। ঠিক আছে, তাহলে গ্রামীণ টু দিন। এবার এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে 13টা পড়লাম, মাঝে মাঝে প্রাকৃতিক বন দেয়, কৃত্রিম বন দেয় কত পার্সেন্ট? ঠিক আছে, তাহলে আমরা কিভাবে আলোচনা করব একটু চিন্তা করো। প্রাকৃতিকের মধ্যে কি আছে? প্রাকৃতিকের মধ্যে আসলে আছে আমাদের তাহলে দেখো 11 আর 2 যোগ করলে হবে 13। ঠিক আছে, মনে রাখবা 11 আর 2 মিলে হয়েছে আসলে 13। 7 কেমনে হয়েছে মনে রাখবা? 6 আর 1 মিলে হয়েছে 7। ঠিক আছে, আর এটা আসলে 0 0 মিলে হয়েছে 1। এবং লাস্ট কথা, এটার কোনো কিছু নাই, এটার কোনো কিছু নাই, শুধুমাত্র এটাই আছে। ঠিক তো? 2.70। তাহলে কি বললাম? পাহাড়ি 13, ম্যানগ্রোভ সুন্দরবন তাই 7, সমতল সবাই সমান 1 2 3 রুল সমান, গ্রামীণ টু দিন, গ্রামীণ টু দিন। তাহলে 13 কেমনে হয়েছে? 11 আর 7 যোগ করলে হয়েছে 13। 7 কেমনে হয়েছে? 6 আর 1 যোগ করে হয়েছে 7। ভাই 1 কেমনে হয়েছে? 0 আর 0 যোগ করে 1, আর এটার কোনো কিছু নাই। আশা করতেছি এ ছক পেরে যাবা। বুঝলা বাবারা? ছকটা ইম্পর্টেন্ট আছে। চলো সামনের দিকে আগানো যাক। আরে আগাচ্ছে তো নামে দিয়েছে কেন রে? তাহলে দেখো পাহাড়ি বন, এ পাহাড়ি বনে কি কি আছে? দেখো পাহাড়ি বন কোন দিকে? এই যে পাহাড়ি বন এটা আছে পূর্বে, দক্ষিণ পূর্বে। তাহলে আমরা যদি একটা মানচিত্র আঁকাই, দেখো মানচিত্রের তো বুঝো এটা উপরে উত্তর, নিচে দক্ষিণ, এদিকে হচ্ছে পূর্ব এবং এ পাশটা হচ্ছে ভাইয়া পশ্চিম। ঠিক তো? তার মানে পশ্চিম এদিকে, এদিকে হচ্ছে দক্ষিণ, এদিকে আছে উত্তর। বলছে উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ এই জায়গা, এই জায়গাটুক কোথায় বলো তো? এটা কিন্তু ভাইয়া আমাদের চট্টগ্রাম। কি গ্রাম? চট্টগ্রাম। ঠিক তো? তার মানে কি পাহাড়ি, পাহাড়ি পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল, পাহাড়ি পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল, মুখে বলো পাহাড়ি পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল অঞ্চলে পাহাড়ি বন অবস্থিত। তাকে বলছে অর্ধেকের বেশি এলাকা জুড়ে আসলে পাহাড়ি বন। এই যে আমরা 6 ধরনের বন দেখলাম না, মনে আছে বাচ্চারা? 6 ধরনের যে বন দেখলাম এর মধ্যে অর্ধেকের বেশি আসলে পাহাড়ি বন। তাহলে পাহাড়ি বন কোথায় কোথায়? পাহাড়ি বন দেখো কক্সবাজারে আছে, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ, মৌলভী বাজার। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো কক্সবাজারে, কি বলবো? কক্সবাজারে গেলে, ওরে আল্লাহ, তাহলে কক্সবাজারে ভাই সমুদ্র আছে না নাই? আছে। তাহলে বলবো কক্সবাজারে গেলে সিল, সিল, এই যে সিলেট, সিল,
হব, হব, ঠিক না? কে বলেছে? হুজুরে বলেছে, মৌলবি বলেছে। ঠিক আছে, তাই কক্সবাজার না যেয়ে গেলাম মাটিতে, কক্সবাজার নদীতে না যায় মাটিতে গেলাম, আর মাটিতে যায় বান্দার হয়ে গেলাম। তাহলে কি পড়বা? কক্সবাজারে যাইতে যেমনি গেছিলাম তেমনি সিল হয়ে যাব। মা বলল কক্সবাজারে গেলে সিল হবি, ঠিক না? তাহলে কক্সবাজারে গিয়ে সিল হবি, এটা কে বলেছে? হুজুর বলেছে, মৌলবি বলেছে। তার কারণে আমি ধাপ করে বান্দরের মতো লাভ করে রাঙ্গামাটি অর্থাৎ মাটিতে গেলাম, মাটির দিকে ছুটে গেলাম। আশা করতেছি বুঝা সারা, বুঝতে পারছ? এবার চলে আসো বাংলাদেশের প্রধান প্রধান পাহাড়ি গাছ। এই জায়গাটাতে একটু স্টার দিতে পারি। বাংলাদেশের প্রধান প্রধান পাহাড়ি গাছ অর্থাৎ পাহাড়ি বনের মধ্যে কি কি গাছ আছে দেখো কি বলছে। দেখা আছে গর্জন, কড়াই, চাম্পা, চেলা, শালা, মেলা, অনেক কিছু আছে। ঠিক আছে না? নাই, ঠিক আছে। দেখো তো ভাইয়া, নাম কি? নামের নাম, এটার নাম হচ্ছে পাহাড়ি। কি নাম হচ্ছে? নাম হচ্ছে পাহাড়ি, ঠিক না? তাহলে নাম শিখলাম পাহাড়ি, পাহাড়ি। দেখো তো ভাইয়া, হাড়ি আছে না? হাড়ি, ঠিক তো? নাম কি? নাম হচ্ছে পাহাড়ি। নাম কি রে বাবারা? পাহাড়ি। তাই হাড়িতে কি থাকে? হাড়ি মানে হচ্ছে কড়ই। হাড়ি কড়ই পাই সেম জিনিস না? হাড়ি আর কড়ই, তাহলে পাহাড়ের মধ্যে আছে হাড়ি, হাড়ি, রাজকড়ই, কড়ই। তাহলে হাড়ির মধ্যে হাড়ি মানে আসলে কড়ই, এই যে রাজকড়ই এবং হচ্ছে কড়ই। 2 নাম্বার কথা ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে বলছে হাড়িতে আছে কড়ই, আর কড়ই আমরা তেল দিই, এই যে তেল ঢালি, তেল তেল দিলাম, ঠিক আছে? তেল দিই, কে তেল দিই? আমি, তুমি না ভাইয়া। তাহলে হাড়ি ছিল, হাড়ি মানে কড়াই, কড়াইয়ে দিলাম তেল, কি দিলাম? তেল দিলাম। কে দিল? আমি দিলাম না রে ভাইয়া, চম্পা দিল। কে দিল? তাহলে পাহাড়ি, এই যে হাড়ি, এই হাড়ির মধ্যে ছিল, হাড়ি মানে কড়াই, কড়াইয়ে তেল দিল কে? চম্পা। কে দিল বাবা? চম্পা। কি করতে করতে? গা গা করতে করতে, অর্থাৎ গান বলছে, গা 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 গা, কি করতে করতে? গুনগুন করছে, অর্থাৎ সে কি গান গুনগুন করছে? গা গা। তাহলে কি শিখলাম? হাড়ি, এই হাড়িতে কি করলো? হাড়ি মানে কড়াই, কড়াইয়ে তেল দিল। কে দিল? চম্পা। দেখি করছিল, গুনগুন গা গা গান গাইছিল, গা গা গুনগুন করছিল, গা গা গুনগুন গান করছিল। এবং তার স্বামী যেহেতু চম্পা রাঁধছে, স্বামীর লেগেছে খিদে, তাই তার স্বামী গর্জন করছে। কি করছে? গর্জন করে, হে, তাহলে তার স্বামী কি করলো ভাইয়া? গর্জন করে একটু জারোয়া মনোভাব দেখাইলো, ঠিক আছে? কিন্তু সে চাপা থাকলো। কি থাকলো? চম্পা চাপা থাকলো, চাপা থাকলো। মনে রাখতে হবে, পাহাড়ি, হাড়ি মানে কড়াই, কড়াইয়ে তেল দি, এবং রাইনতে ভাইয়া কি লাগে? আম গাছ লাগে, মানে খড়ি লাগে না? খড়ি লাগে না? তাহলে রাইনতে খড়ি লাগে, আমের খড়ি লাগে। এবার রাঙছিল কে? চম্পা। চম্পা কি করছিল? গ গ গ গুনগুন গান গাইছিল, এবং তার স্বামী মারল গর্জন, সে জারুয়ার পরিচয় দিল, এবং সে চেপে থাকলো, তো মাইরে দিবে, ঠিক আছে? চম্পাকে রেগে আছে তাই। এবার আসো কথা পরের দিকে আসি। বলছে এ সকল বাঁশের মধ্যে বরাক, মুলি, উড়া, মল্লাক এই মামর বেটাগুলো প্রধান। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে দেখো কি বলছে। এখন এখানে বাঁশ আছে, কি আছে? কয়েকটা বাঁশ আছে ভাইয়া। কি আছে রে ভাই? বাঁশ আছে। কি আছে? বাঁশ আছে, বাঁশ আছে, বাঁশ আছে, বাঁশ। তাহলে কি আছে এখানে? আমাদের বাঁশ আছে। কি আছে? বাঁশ আছে। তাহলে আলটিমেটলি মনে রাখতে হবে বাঁশের মধ্যে, তাহলে বাঁশের মধ্যে আছে বরাক। কে আছে? বরাক। এটা কি বললাম ভাইয়া? বাঁশের মধ্যে আছে কে? বাঁশের মধ্যে আছে বরাক। কে আছে? বাঁশের মধ্যে আছে বরাক। বাঁশের মধ্যে আছে বরাক। কে বললাম? বাঁশের মধ্যে আছে বরাক। এবার পড়ো আমার সাথে সাথে পড়ো। মুলি, মরাল, উড়া, কইটা, নালা, তল্লা। কি বললাম? মুড়ি, মরাল, উড়া, কইটা, নালা, তল্লা। কি বললাম? আচ্ছা, কইটা, নালা, তল্লা। তাহলে কি বলবো? বতে বাস, বতে বরাক, বতে বাস, বতে বরাক, বতে বাস, বতে বরাক। তার সাথে কি বলবো? মুলি, মরাল, উড়া, কইটা, নালা, তল্লা। আশা করতেছি পারা যাবা। দেখো এখানে কি কি আছে, এই বনাঞ্চলে কি কি আছে? হাতি আছে, বানর আছে, শুকুর আছে, ভাল্লুক আছে, বন মুরগি আছে, শিয়াল আছে, নেকড়ে, কাঠবিড়ালি, এগুলা।
ফালতু জিনিস সালা, কেউ কৃষি লাই নাকি, বিগ্যাড একটা অবস্থা। এই যে না বালক ছিড়বে নাকি। হাতি আছে, হাতি, হ্যাঁ হাতি অনেক বড়, যেহেতু এই সব থেকে এটা বড় বন্যা, অর্ধেকের বেশি এটা, তার মানে একবার হাতি সব থেকে বড় দেখতে হয়, হাতি আছে, ঠিক আছে, সব থেকে বড় প্রাণী কিন্তু হাতি। ঠিক আছে, হাতি, কিন্তু হাতি বান্দরও কিন্তু কি করতে পারে, হাতির মতো লাফাইতে পারে, তা হাতির সমান হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ বুঝছো। বান্দর আছে, তার সাথে বলবা বনমুরগি, বান্দর বনমুরগি, বান্দর বনমুরগি। এখন বান্দরের মতন আবার লাফিয়ে উঠতে পারে হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি, কাঠবিড়ালি দুইটা আছে চালাক, শিয়াল আর হচ্ছে নেকড়ে। শিয়াল আর নেকড়ে, তার সাথে আছে ভাল্লুক মামা, আছে শুকুর, শোর আছে, আর হচ্ছে ভালো আছে, ভালো আছে, শোর আছে, যে শুকুর আছে আর ভালো আছে, ভাল্লুক আছে। তাহলে কি পড়বা এই জায়গাতে, এই জায়গাতে পড়বা, ছিঁড়ে ফেলে দিলাম, আর তাও ক্লিয়ার করি। আচ্ছা, তাহলে আমরা পড়বো, যেহেতু এই অঞ্চলটা বড়, তাই হাতি আছে, হাতির মত সমান যাইতে পারে বান্দর লাফ দিয়ে, তার সাথে কাঠবিড়ালিও পারে, তার সাথে দুটা চালাক আছে, শিয়াল আছে, নেকড়ে আছে, আর যে বান্দর থেকে বনমুরগি পড়বা, আর ভালো আছে, শোর আছে, ভালো থেকে ভাল্লুক, শোর থেকে শুকুর আছে, শেষ পড়া। এবার আছে বিভিন্ন রকমের পাখি এবং কীটপতঙ্গের বনাঞ্চল, বড় বড় গাছপালা, লতা গুল্ম, মেলা কিছু জন্মে এখানে। দেখো, আসলে আমাদের পাহাড়ি বনে প্রভাব ফেলে কি কি জিনিস, আবহাওয়া, জলবায়ু, পরিবেশ। তোমাদের সবসময় শোনো আবহাওয়া জলবায়ু, ন্যাংটাকাল থেকে শুনে আসছো, আর পাহাড়িতে পরিবেশ, পাহাড়িতে পরিবেশ। তাহলে বনাঞ্চলে তিনটা জিনিস কি করে আমাদের প্রভাব ফেলে, 1 নাম্বার আবহাওয়া, 2 নাম্বার জলবায়ু, 3 নাম্বার পরিবেশ। আশা করতেছি পাহাড়ি অঞ্চল ক্লিয়র, না ক্লিয়র হলে কিছু করার নাই। চলে আসো সমতল, এই ভাইয়া চলে আসো সমতল। এট, এ রে বাবা রে বাবা। তাহলে সমতল, এই সমতল মনে রাখবা, তল মানে হচ্ছে 3 8, সমতল তল মানে হচ্ছে 3 8, ক্লাম সমতল তল থেকে হচ্ছে 3 8। আচ্ছা, তাহলে 3 8 লক্ষ হেক্টর হচ্ছে এ বনের পরিমাণ। আসো ভাইয়া, সমতল বলতে মনে আছে না, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে সমান সমান। তা সমতল মানে সমান, আর সমতল মানে আমরা, আমি রাজশাহীর পোলাপান, আমি রাজশাহীর ছেলে, রাজশাহীর বন্ধু হচ্ছে রংপুর, পাশে আছে রংপুর, ঠিক না, তারা রাজশাহী, রংপুর, টাঙ্গাটাঙ্গি, টাঙ্গাটাঙ্গি, আর লোকে যাচ্ছে ঢাকা, ঢাকা, ঠিক আছে, কুমিল্লা, কুমিল্লা, আর হচ্ছে আর কিছু নাই, দিনাজপুর। বুঝছো, রাজশাহী, রংপুর, রংপুরের পাশে কিন্তু ভাইয়া দিনাজপুর, জানো, জানো না। আর হচ্ছে ভাই সমতল সমান, সমান কুমিল্লা, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল, ট ট ট, আর হচ্ছে ক, টটক, টটক। তাহলে সমতল কি, রাজশাহী, রংপুর, দিনাজপুর, তার সাথে হচ্ছে টটক, 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 টটক। ঠিক আছে, আশা করতেছি পারবা। দেখো বলছে, এই বনের প্রধান বৃক্ষ শাল ও শগুন। ভাইয়া সমতলে শাল, সমতলে শাল প্রধান, বুঝতে পারছো। তাহলে সমতল শাল, তার সাথে আছে কি গাজারি। তাহলে সমতলের মধ্যে আছে শাল গাজারি, সমতল শাল গাজারি। তাহলে শাল বনের প্রধান বৃক্ষ হচ্ছে সমতল গাজারি। ঠিক আছে, শালা যেই কৃষি রেখে তাই ফাইসে গেছে, বুঝছো, কৃষিতে যে লেভেলের পড়া না, থেকে হায়ার ম্যাথে ভালো, জান করলে বাইরে যাবে একটা ধরে পড়তে লেগে। তাহলে এগুলা পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে, প্রধান বৃক্ষ পড়ে লাভ আছে নাকি, একটার মধ্যে একটা। তাহলে সমতলের মধ্যে আছে কিন্তু শাল গাছালি। বলো তো সুন্দরবন কোন জায়গায় আছে, আরে সুন্দরবন দেখতে হলে খুলনায় যেতে হবে, ঠিক আছে, খুলনা কিন্তু কাছে, যেখান থেকে 100 টাকা যেতে। তাহলে প্রধান প্রধান বৃক্ষ হচ্ছে সমতলে শাল, তার সাথে শিখলাম গজারি, শাল গজারি, সমতল শাল গজারি। এবার আসো কি বলছে, এছাড়া করই আছে, কি আছে, করই, রেইনটি, জারুল ইত্যাদি বৃক্ষেও এ বন্মে জন্মায়। ঠিক আছে, তাহলে সমান, বলবা সমান করো, সমান করো কাদের, যারা জারুয়া, জারুয়া। তাহলে সমতল শাল গাজারি সমান করো, করো কারা, জারুয়া যারা। আচ্ছা আসো, বলছে সমতল ভূমি প্রাকৃতিক বনের কাছাকাছি বসতি থাকায় এ বনে ওপর মানুষের চাপ রয়েছে। বুঝছো, তাহলে কোথায় মানুষের চাপ রয়েছে, কোন বনে, এখানে, কারণ সমতল ভূমি, ঠিক আছে, যেহেতু আমাদের আশেপাশে জন্মায়, আমরা কাইটা মাইরে বাপ করে ছেড়ে দিই, ফলে প্রাকৃতিক বনের পরিমাণ দিন দিন কমছে। তাহলে যদি বলা হয় কোথায় আস্তে 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 বন শূন্য হয়ে যাচ্ছে, মানে একবার সমতল মানে সব সমান হয়ে যাচ্ছে কাইটা মেটে,
যত বন আছে সব কাইটা সমান হয়ে রয়েছে, কোথায়? সমতলে। সরকারিভাবে এই সকল এলাকায় সামাজিক বনের উদ্যোগ নেওয়া হচ্ছে, উদ্যোগ নেওয়া লাভ নাই। তাহলে যদি বলে এ বনে শাল কাঠ খুবই উন্নত মানের, আরে ভাই শাল কাঠ উন্নত বলেই তো ভাইয়া প্রধান বৃক্ষ শাল, এসব গাঁজাখড়ি গল্প তো বকে লাভ নাই, ঠিক না? তাহলে সমতলে আলটিমেটলি শাল হচ্ছে উন্নত মানের। বলবে কোন জায়গার কাঠ সব থেকে বেশি উন্নত? তাহলে শাল কাঠ কোথায় উন্নত বেশি? যেহেতু শাল কাঠ সমতটে, শাল কাঠ সমতটে, আশা করতেছি পারা যাবে। এ শাল মাল কাঠ দিয়ে কি করে? তারা বাড়ি মাড়ি বানায়, আসবাবপত্র তৈরি করে, অন্য অন্য কাজে মাঝে ব্যবহার করে। দেখো এই বন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, যেহেতু মানুষের পাল্লায় পড়েছে বাবা, ঠিক আছে না? নারীর পাল্লায় পড়লে মানুষ নষ্ট হয়ে যায়, তো মানুষের পাল্লায় পড়েছে। তাহলে বনভূমি তাহলে ধ্বংস হয়ে যাচ্ছে। কোথাকার বনভূমি? সমতল। আরে ভাই খুবই সহজ কথা, সমতল সমান হয়ে যাচ্ছে মানে বন ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে কে কে আছে? এখানে আছে নেকড়ে। নেকড়ে তো জানো শয়তান। হরিণ, মানে একবার হরিণ, মানুষ হচ্ছে হরিণ খেতে যাচ্ছে সমতল ভূমিতে। মানুষ এ বনে হরিণ খাইতে যাচ্ছে। কি খাইতে যাচ্ছে? হরিণ খাইতে যাচ্ছে, ফলে বনটা সমতল সমান হয়ে যাচ্ছে। কেমনে কেমনে? বান্দরের মতন লাফে বান্দরের মতো লাফিয়ে হরিণ খাইতে যাচ্ছে, তার সাথে আছে ঘুঘু খাইতে যাচ্ছে, দোয়েল খাইতে যাচ্ছে, শালিক খাইতে যাচ্ছে। দেখো না মানুষের খাবার শালিক, ঘুঘু, দোয়েল, ঠিক আছে? অনেকে আবার সাপও খায়, অনেকে সাপ খাইতে দিয়েছে। তাহলে খাইতে দিয়েছে শালিক, সাপ, ঘুঘু, দোয়েল, বান্দরের মতো হয়ে হরিণ, আর হচ্ছে আছে নেকড়ে। মানুষ খুবই নেকড়ের জাত, মানুষ খুব চালাক জাত, ঠিক আছে? আশা করতেছি সমতল ক্লিওর। চলে আসো ম্যানগ্রোভ। এখানে 100% স্টার দাও, এখানকার এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথম কথা, এই যে ম্যানগ্রোভ বন, এটাকে বলে লোনা পানির বন। কি বলে বাবারা? লোনা পানির বন। কারণ ম্যানগ্রোভে এখানে কি হয় জানো? জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা হওয়ার কারণে এইখানে আলটিমেটলি বীজের অঙ্কুরোদম ঘটে। অঙ্কুরোদম মানে বুঝো, একটা বীজ থেকে কেবল চারা উৎপাদন বা গাছ বের হচ্ছে, ওটার অবস্থায় হচ্ছে অঙ্কুরোদম। এখানকার পানিটা আসলে লবণাক্ত, বুঝছো, ম্যানগ্রোভের। তাই কি করা হয়? তাই সুন্দর করে তাদের শ্বাসমূল দেখা যায়, অর্থাৎ মাটির তলে মূল না যেয়ে আলটিমেটলি মাটির ওপর দিকে যায়। কারণ শ্বাসমূল দরকার, অর্থাৎ মূলগুলো মাটির উপরে বের হয়। কেন? কারণ সেখান দিয়ে তারা শ্বাস নেয়। কি নেয়? তারা অক্সিজেন গ্রহণ করে। আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, গাছে কোনদিন কার্বন ডাইঅক্সাইড নেওয়ার কথা না গাছের, কিন্তু গাছ অক্সিজেন নেয় কি দিয়ে? শ্বাসমূল দিয়ে। তাহলে মনে রাখবা, ম্যানগ্রোভ যেহেতু সুন্দরবন বলা হয় ম্যানগ্রোভকে, তাই সুন্দরবন কেন বলে? কারণ এখানকার প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। আবারও বলতাছি, সুন্দরবন বলার কারণ হচ্ছে এখানকার প্রধান বৃক্ষ সুন্দরী। কে? সুন্দরী। এটাকে লোনা পানির বন বলা হবে। কোথায় বলো তো? দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম চিনতে পেরেছ? এটা উত্তর, উপরে উত্তর, নিচে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তো দক্ষিণ এবং পশ্চিম, তার মানে খুলনা জায়গা, খুলনা, খুলনা। তার মানে 100% থাকা উচিত। সুন্দরবন কোথায় আছে? খুলনায় আছে। শুধু কি খুলনায় আছে রে ভাই? না, খুলনায় নাই, ঠিক আছে না? তুমি বাংলাদেশের মানুষকে বলো সুন্দরবন কোথায়, বাপের ক্ষমতা নাই বলা, ঠিক আছে? জানে না তো বাল, বাল ছাল করতে জীবন চলে যাদের। তাহলে এবার আসো, এখানে কি কি আছে? গাছ আছে, দেখো তো বৃক্ষ কি কি বুঝছে? গড়ান, গেওড়া, পশুর, কেওড়া, বাইন, কাকড়া, গোলপাতা। আমরা কেমনে পড়বো বলো? গড়ান গেওড়া পশুর, গড়ান গেওড়া পশুর কেওড়া, গড়ান গৌড়া পশুর কেওড়া, গড়ান গেওড়া পশুর কেওড়া। কি বলবো? গড়ান গেওড়া পশুর কেওড়া। মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে পশুর, স্টার দাও। তাহলে কি বলবো বাবারা? গড়ান গেওড়া পশুর কেওড়া। তার সাথে বলবো কাকড়া, গোলপাতা, বাইন। গড়ান গেওড়া পশুর কেওড়া, কাকড়া, গোলপাতা, বাইন। আচ্ছা, যেহেতু সুন্দরবন, সুন্দরবনের সে রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। এছাড়া চিতাবাঘ, বাঘের বন্ধু দেখবা চিতাবাঘ। আর বাঘকে তারে হরিণ, হরিণ তাই হরিণ বান্দরের মতো লাফ মারে, এবং ভাইয়া বান্দরের মতো লাফ মারতে মারতে শালা অজগরের মতন অজগরে যা খেলায়। তাহলে কি বললাম? রয়্যাল বেঙ্গল টাইগার তো আছেই। যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার আছে, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাঘ মানে চিতাবাঘ, আর বাঘকে তাড়ে হরিণ, তা হরিণ বান্দরের মতো লাফ মারায়, আর বান্দরের মতো লাফ মারতে যে তাকে অজগরে খেয়ালায়। আশা করতেছি কথাটা বুঝছো। দেখো, বলছে সুন্দরবনে কি পাওয়া যায়? মধু পাওয়া যায়, মোম পাওয়া যায়। ভাইয়া জানো, যারা মধু সংগ্রহ করে তাকে কি বলে? মৌয়ালি। তা যদি বলো তো যারা গোলপাতা সংগ্রহ করে তাকে কি বলে? আরে পারবা মেয়ে অত সোজা, ওকে বলে বাউয়ালি, ঠিক আছে? জানার জন্য বললাম। পৃথিবীর সব থেকে বড় এবং সম্পদশালী ম্যানগ্রোভ কোনটা? সুন্দরবন। সুন্দরবনের প্রতি পুরো পৃথিবীর মানুষের লোভ আছে। আমাদের একটাই অল হেরিটেজ সাইট, বুঝতো? সুন্দরবন একটা অল হেরিটেজ সাইট।
সুন্দরবন আমাদের অল হেরিটেজ সাইট ভাইয়া 3টা, আমি এভাবে পড়াই পোলাপানদের, 60 পাহাড়ের বন, একটু জানা রাখো ঠিক আছে, যে কোনো চাকরি পরীক্ষা আসবে এটা। 60 মানে 60 গম্বুজ মসজিদ, এই 60 গম্বুজ মসজিদ হচ্ছে বিশ্ব ঐতিহ্য ইউনেস্কোর মতে। পাহাড়পুর আছে আর আমাদের বন মানে সুন্দরবন আছে, তার মানে বুঝছো এই 3টাকে বলে বিশ্ব ঐতিহ্য বাবা। এবার আসো পৃথিবীতে সব থেকে বড় কি ম্যানগ্রোভ কোনটা? সুন্দরবন। তাহলে আমাদের সুন্দরবনই সব থেকে বড় পৃথিবীর মধ্যে কিন্তু ভাই, শুধু বাংলাদেশে না। আর আয়তন কত ভাইয়া? সুন্দরবন 60,000, 60,000 না, দেখো ভাইয়া 6,000 কি ফেলবো, সুন্দরবন 60,000 না, 60,000 মানে বুঝছো ভাই বর্গ কিলোমিটার। তাহলে সুন্দরবন 60,000 না হয়ে হয় 6,000, ইয়া। এবার আসো কোথায় কোথায় ম্যানগ্রোভ আছে, কোথায় কোথায় সুন্দরবন আছে, চলো ঘুরতে যাবো তাহলে আমরা। তাহলে প্রথম কথা হচ্ছে চক, হ্যাঁ বলে বা ম্যানগ্রোভ। তাহলে ম্যানগ্রোভ, দেখো ম্যানগ্রোভ তো জানো তুমি সুন্দরবন, আমি একটা কথা বলেছিলাম খুলনায় আছে, ঠিক না? ম্যানগ্রোভ সুন্দরবন, বন তো অবশ্যই খোলামেলাই হবে, ঠিক তো? বনে তো আর দরজা থাকবে না ভাইয়া, তাহলে বন খোলামেলা থাকবে, তাই খোলামেলা মানে খুলনা। খুলনা, খুলনা কোথায়? দক্ষিণ পশ্চিমে, ঠিক তো? ম্যাপ তো বুঝো বাংলাদেশের। তাহলে খুলনা আমাদের আছে সুন্দরবন খুলনাতে, তার সাথে আছে কি চকরিয়াতে এবং টেকনাফ। সে টেকনাফ থেকে তেঁতুলিয়া, শুনে আসছো তো? টেকনাফ কিন্তু কোথায়? দক্ষিণে না? আচ্ছা, দক্ষিণের শেষ অংশে। তাহলে আমরা ওদিক না যাই, তাহলে ম্যানগ্রোভ না ম্যানগ্রোভ বন, যেহেতু খোলা খোলা ম্যাথ, এই খোলা দরজা মরজা নাই, বন তো খোলাই থাকবে, তাই খুলনা আছে চাট, খুলনা চাট, খুলনা চাট মানে একবার সুন্দরবন, সুন্দরবন সুন্দর, সুন্দর তো আমি চারটা বাড়াচ্ছি তুমি। চাট মানে চকরিয়া, আর টটে চতে চকরিয়া, টটে টেকনাফ। আশা করতেছি পারা যাবে, অনেকক্ষণ ধরে বকছি একই কথা। বলছে গ্রামীণ ব্যাংক, ভাই গ্রামীণ মানে গ্রাম, না গ্রামীণ মানে গ্রাম, আসলে গ্রাম মানে তো বুঝছো, অর্থাৎ গ্রামে কি আছে? পুকুর আছে, গ্রামে নদী আছে, জলাভূমি আছে এবং বসত ভিটা আছে। অর্থাৎ তোমার বাসা বাড়ি পুকুর এর আশেপাশে যে জঙ্গল মঙ্গল গঠিত হয়, যে বন তার তৈরি হয়, সেটাকে বলে গ্রামীণ ব্যাংক। মনে আছে গ্রামীণ ব্যাংক কত হেক্টর জমির ওপর আছে বাংলাদেশে? গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক কত হেক্টরের উপর আছে? 7.74 লক্ষ হেক্টর। কেমনে পড়বা? গ্রামীণ, গ্রামীণ ফোন শুনেছো? হ্যাঁ আচ্ছা, ও না শুনে দরকার নাই, শোনা শুনে কিছু বলি। তাহলে গ্রামীণকে তুমি আলটিমেটলি ভাবো গ্রাম, তাহলে গ্রাম একটা সুন্দর জিনিস, সুন্দর থেকে 7.4, সুন্দর 7.74, সুন্দর গ্রাম, সুন্দর সুন্দর 7.4, এত হেক্টরের উপর অবস্থিত। দেখো এই দলের কাজটা করলে কিন্তু লাভ আছে, দেখো বলছে পাহাড়ি বন, সমতল বন, ম্যানগ্রোভ, এদের অবস্থান কোথায়? অবস্থানটা লিখে নিবা। উল্লেখযোগ্য গাছ কী কী আছে বললাম এবং কী কী পানি আছে, এগুলো কিন্তু তৈরি করে নিলে একটা দেখো ছকের মধ্যে হয়ে যাচ্ছে, অনেক কিছু পড়া আমি তৈরি করে দিব, ঠিক আছে? তোমার জাস্ট ক্লাস দেখতে থাকো। এবার আসো, দেখো তো ভাইয়া বনভূমিকে তো আমাকে মজুত করে রাখতে হবে, ঠিক না? তাহলে বনভূমির কাঠকে আমাদের মজুত করে রাখতে হবে। তাহলে বনভূমিতে যে মজুতকৃত কাঠ, এই কাঠের পরিমাণকে আমরা বলি গ্রেডিং স্টক, বলে না স্টক করে রেখেছে, তাহলে স্টক মানে মজুত করে রাখা, গ্রেডিং মানে বুঝছো, গ্রেডিং মানে আসলে বাড়ছে, অর্থাৎ তুমি যত বেশি কাঠকে মজুত করে রাখবো তত বেশি এটাকে বলে গ্রেডিং। তাহলে গ্রেডিং করা মানে কি বুঝছো তো বাবা? আসো, ধরো গ্রেডিং মানে কি? গ্রেডিং মানে গ্রেডিং স্টক, তুমি স্টক করে রেখেছো মানে তুমি বন্ধ করে রেখেছো একটা জিনিসকে, মজুত করে রেখেছো। তুমি মজুত করে কি করছো? করছো রে, তুমি একবার দাম বেশি হলে বেচবা, কি করবা? দাম বেশি হলে বেচবা, স্টক করে রেখেছো, মজুত করে রেখেছো কাঠ খেয়ে। তাহলে কাঠ খেয়ে মজুত করে তুমি করছো করছো, মানে ভাইয়া আট আট, মানে কি? মানে হচ্ছে আট আট, অর্থাৎ বনভূমিতে মোট মজুতকৃত অংশের পরিমাণ কিন্তু ভাইয়া আট আট মানে 88, 88, ঠিক আছে? অথবা এইভাবে পড়তে পারো, যেহেতু কাঠ মজুত করে রাখতে হয়, কাঠকে মজুত করে রাখতে হয়, কাঠ সাথে আছে আট, আট আট মানে কাঠ আট আট, কাঠ আট আট, ঠিক আছে? এবার আসো পাহাড়ি বন, কতটুকু পাহাড়ি বনে কাঠকে মজুত করে রাখা হয়েছে, কতটুকু গ্রেডিং স্টক করা হয়েছে। তাহলে পাহাড়ি, হাড়ির মধ্যে মনে রাখবা 20 আছে, কি আছে? 20, 20 খাই মেরে যাবা, ঠিক আছে? পাহাড়ি এত পড়া ভালিছে না, পাহাড়ি হাড়ির মধ্যে 20 আছে, 20 খাই মেরে যাবা। আসো ম্যানগ্রোভ, ঠিক আছে না? সুন্দরবন, সুন্দরবন মানে একবার সুন্দরবন, এর মধ্যে সুন্দরী আছে না, মানে একবার সুন্দরীর সাথে ওয়ান টু খেলবো, কি খেলবো? ওয়ান টু খেলবো। এবার আসো সমতল, সমতল মানে সমান, ভাই সমান মানে কি? সমান মানে সবাই সমান মানে এক হয়ে গেছে সবাই,
এক না, সমান মানে এক না, তো ঠিক তো। সমান মানে ভাইয়া আসলে সমান হয়ে গেছে, মানে সবাই এক, সবাই এখন এক, এক তাই এক থাকবে। আসো গ্রামীণ ব্যাংক, তাহলে গ্রামীণ, গ্রামীণ, আমি লিখেছি গ্রামীণ আর পাছা, ঠিক আছে, পাছা মানে পাঁচটা, গ্রামীণ পাচা, গ্রামীণ পাচা। তাহলে গ্রামীণ আলটিমেটলি এর পরিমাণ হচ্ছে ৫-৪, গ্রামীণ ৫-৪, গ্রামীণ কত ভাইয়া ৫-৪, একটু কষ্ট করে পড়বেন। এবার আসেন কি বলছে, সামাজিক বন বলছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক কল্যাণে যে বন কর্মসূচি বাস্তবায়িত হয় তাকে বলে সামাজিক বন। সামাজিক বন সামাজিক কল্যাণে তো তৈরি হবে এবং সামাজিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সামাজিক স্বতঃস্ফূর্ত। তাহলে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে যে বনটা তৈরি করবে সেটাই হচ্ছে সামাজিক বন। আশা করতে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। বলছে দেখো বাংলাদেশ সরকার জন্মলগ্ন থেকে সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করছে। আমরা বলি না গাছ লাগান পরিবেশ বাঁচান, এটাই হচ্ছে সামাজিক বন, কিছুই না। তাহলে সরকারের যখন জন্ম হয়েছে, জন্মলগ্ন থেকেই আমাদের কাজ। সরকার কখন হয়েছে? আরে ভাই ৭১ সালের পরে, ঠিক তো রে ভাইয়ারা, ঠিক না? বা আজকে হাতের লেখা সুন্দর হয়েছে আমার। বলছে এখানে প্রধানত উঁচু এবং মাঝারি উঁচু জমিতে সামাজিক বন প্রতিষ্ঠিত হয়। তুমিই বলো বাবা, আমি বন লাগিয়ে গেলাম, গাছ পরের দিন দেখছি ডুবে গেছে পানিতে, তাহলে হইলো ভাই? তা আমাকে উঁচু জায়গায় লাগাইতে হবে বন, কারণ আমি সমাজের কল্যাণে কাজ করছি। ডুবে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই উঁচু, মাঝারি উঁচু অঞ্চলে এই বন প্রতিষ্ঠিত করতে হবে। আশা করতেছি বুঝে ফেলেছেন। দেখেন সামাজিক বনের গুরুত্ব কী, আসলে আপনার কমন সেন্স এগুলো। দেখুন কি বলছে, গৃহ নির্মাণ এবং আসবাবপত্রের জন্য আমরা বাড়ি বানাবো কি দিয়ে? আমার আশেপাশে যেগুলো আছে সেগুলো দিয়ে, নাকি সুন্দরবনে যা কাঠ কাটে বাড়ি বানাবো রে বাবা? কমন সেন্স, আসবাবপত্র বানাবা, আশেপাশের গাছ কাটে তো বানাবা, ঠিক না? তো সামাজিক বন তুমি ধ্বংস করে দিচ্ছ, ঠিক তো বাবা? দেখো আমাদের পতিত জমি, আমাদের বসত ভিটা যে সড়কের রাস্তা পাশে, রেলঘাটের আশেপাশে লাগানো হয়, বাঁধের আশেপাশে লাগানো হয়, খাল বিল নদী নালার আশেপাশে লাগানো হয় এ বনাঞ্চল। লাগাইলে কি হয়? দেখো লাগাইলে তো পশু পাখি খায়, তার সাথে সাথে মানুষ ছেঁচড়া খায়, ঠিক আছে না? সরকারের জিনিস খায়ালে মামা কিছু বলে না, ঠিক তো? এখানেও আবার কিন্তু ভাইয়া মানুষ কি করে বুঝছো, জমিদারি করে। দরিদ্র জনগোষ্ঠীকে কাজে লাগানো এবং দরিদ্র, তার মানে তুমি দেখো বনাঞ্চল করেছে, এখন বনের মাধ্যমে কাঠ কাইটা কি করতে পারো, মানুষের তুমি দরিদ্র বিমোচন করতে পারো, তুমি তাকে কাজে লাগাতে পারো, তুমি কাঠুরে বাইনে দিতে পারো। এছাড়া তুমি সেগুলো থেকে শাকসবজি পাইতে পারো, ঠিক না? শাকসবজি পাইতে পারি, ওয়াও সুন্দর। দেখো আলটিমেটলি আমাদের শিল্পক্ষেত্রে লাগে, কর্মক্ষেত্রে লাগে। এছাড়া পরিবেশে ভারসাম্য রক্ষা হয়। জানো তো ভাইয়া, আমাদের যে ময়লা, এই ময়লা কিন্তু গাছে খাইতে পারে। রাস্তার পাশে যে সকল গাছগুলো আছে দেখবা গাছের গোটা পাতাতে ময়লাতে লোড, গাছের পাতা কি করে সুন্দর করে ময়লাকে খাইয়ালেই। তার জন্য ময়লা কিন্তু আশেপাশে গাছ লাগাইতে হবে, তাহলে কম ময়লা হবে। এবং জনগণের মৌলিক চাহিদা, ওই যে খাদ্য বস্ত্র বাসস্থান, দেখো বস্ত্র পেয়ে দিয়েছো, তুমি এখান থেকে খাদ্য পেয়ে দিয়েছো, ঠিক আছে না? শিক্ষা তো শিক্ষা পাইতে পারো, শিক্ষার উপকরণ পাইতে পারো না, তুমি কলম তৈরি করতে পারো, ঠিক তো? তুমি পেন তৈরি করতে পারো, কাগজ তৈরি করতে পারো, তাহলে মৌলিক চাহিদা কিন্তু পূরণ হচ্ছে। ওই যে মৌলিক চাহিদা শিক্ষা বস্ত্র বাসস্থান খাদ্য মত এগুলো শিখলো না ছোটোকালে? দেখো কৃষি বন, ইয়া কৃষি, তাহলে আমাদের ১৪ গোষ্ঠী কিন্তু ভাইয়া কৃষি। আমাদের কিংবদন্তি সবাই কিন্তু ভাইয়া কৃষক ছিল আগে, ঠিক তো? আগে তো কোনো চাকরিজীবী ছিল রে ভাই? না রে ভাই, আগে সবাই কি ছিল? কৃষক ছিল বাপ মা, ঠিক তো? তাহলে আমাদের যা কিংবদন্তি, কিংবদন্তি মানে তো বোঝো, আমাদের পূর্বপুরুষ এরা সবাই কিন্তু কৃষক ছিল, এটা গর্ব করতে হবে, না বলার কিছু নাই। আসি ওদেরকে না যাই, বলছে ভূমি ব্যবস্থা পদ্ধতি আসলে কৃষি বনায়ন। ভাই কৃষি মানে তো ভূমি, যারা ভূমিতে কাজ করে তাদেরকে বলা হয় কৃষক, আর কৃষক মানেই কৃষি, জোরে বলো ঠিক আছে না নাই? আছে। এখানে কি হয়, কৃষি ফসল, পশু, মৎস্য এবং অন্যান্য মেলা কৃত্তিভিত্তি হয়, জানা দরকার নাই। বলছে কৃষি বনাঞ্চলের বৈশিষ্ট্য। আর দেখো বলছে একই জমি বারবার ব্যবহার করে অধিক উৎপাদনের ব্যবস্থা করা যায়। হ্যাঁ, কৃষি জমি আমরা কিন্তু বারবার ব্যবহার করি না, একবার ব্যবহার করলাম। ধরো আমি লাগালাম হচ্ছে, আলটিমেটলি ধরো আমি লাগালাম কি লাউ গাছ, একবার লাউ গাছ লাগাচ্ছি, দিয়ে বলছে এটা আর লাগাবো না, লাউ শেষ। তাই কি করি না, তাকে আবার নাঙ্গল টাঙ্গল মেরে দিয়ে আমরা আবার ব্যবহার করি। অর্থাৎ একই জমি কিন্তু বারবার ব্যবহার করা হয় কৃষি বনাঞ্চল। এবং ভাইয়া কি এখানে বৈচিত্র্যময় উদ্ভিদ তৈরি করা যায়, কথা সত্য, তুমি যে কোনো রূপের উদ্ভিদ লাগাতে পারো, ফসলের সমাহার ঘটে, কথা সত্য। কৃষি বনাঞ্চল মানে কি, মানুষ খাটছে, কৃষকেরা খাটছে, সমাহার হবে না এমনি, উৎপাদন ঝুঁকি কমে যায়, কথা সত্য, কারণ মানুষ নজর রাখছে ভাইয়া, ওটাই তার আলটিমেটলি কি
কর্মসংস্থান, ঠিক তো? তোমার কর্মসংস্থান বাড়ছে, কমন সেন্স, ঠিক আছে না? বেশিরভাগ মানুষ কি করছে, পড়াশোনা বা মায়েরে বা পড়াশোনা বাদ দে, কৃষক কৃষক গৃহে দেয়, ঠিক না? পড়াশোনা বাদ দিয়ে কৃষক গৃহ শুরু করে দেয়, তাদের কর্মস্থান পাইছে তারা, কথা সত্য। সামাজিক এবং পরিবেশগত ভারসাম্য গ্রহণযোগ্যতা বাড়ছে, কথা সত্য। পরিবেশ তো ঠিক রাখবে, গাছ লাগালে গাছ লাগান, পরিবেশ বাঁচার, কথা সত্য। প্রান্তিক ভূমির সম্পদ ব্যবহৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ। যদি বলা হয় প্রান্তিক ভূমির সম্পদ ব্যবহৃত হয় কোন বনে, বলতে হবে কৃষি বনে, ঠিক আছে? কৃষি বনে মানে কৃষি মানে ভাইয়া ভূমি, তুমি ভূমি পেয়েছো মানে কৃষি হয়ে গেছে। তারপরে কি বলছে দেখো তো, স্থানীয় উপকরণ ব্যবহারের সুযোগ থাকে। হ্যাঁ, স্থানীয় উপকরণ ব্যবহারের সুযোগ থাকে। তারপরে ফসলের খামার মালিক, বন, সব মহলার চাহিদা পূরণ হয় মালিকের, অবশ্যই। মালিক নিজের চাহিদা পূরণ করার জন্য তো গাছ লাগাচ্ছে, ঠিক আছে না, খাটছে। কৃষি বনে উৎপাদিত দ্রব্যাদির স্থানীয় বাজারে বিক্রি করা হয়, কথা সত্য। বাজারে বিক্রি না করলে ছিড়বে? বাজারে বিক্রি না করলে টাকা কেমনে কামাবে বলো, ঠিক আছে না? নিজের জন্য তো আনলেও হবে না, টাকা কামাইতে হবে, তার টাকা কামানোর জন্য কি করতে হবে, অবশ্যই বাজারে বেচতে হবে। দেখো কৃষি বনায়ন কত প্রকার, কৃষি বনায়ন 4 প্রকার। তাহলে বনায়ন, দেখো বনায়টা, এরে বাবা রে, তাহলে কৃষি বনায়ন 4 প্রকার। দেখো আমি যদি একটা ব লিখি, এটা তো বনা, দেখো বকে আমি টান মারলাম, টান মারলে কিন্তু 4 হয়ে যায়, এই যে 4 হয়ে গেল, 4। তাহলে এটা কিন্তু 4 প্রকার। তাহলে কৃষি বনায়ন পদ্ধতি কত প্রকার ভাবারা, 4 প্রকার। 1 নম্বর ফসল তৃণবন, কৃষি তৃণবন এবং কৃষি বন, মৎস্য খামার। তাহলে মৎস্য, ফসল বন, তৃণবন, কৃষি তৃণবন। তাহলে তৃণবন, কৃষি তৃণবন, ফসল বন, তৃণবন, কৃষি তৃণবন, ফসল বন, তার সাথে হচ্ছে কৃষি বন, মৎস্য খামার। দেখো কৃষি বনের প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা তোমরা পড়ে নিবা এখান থেকে। কৃষি বন উৎপাদন বৃদ্ধি করা, চাহিদা পূরণ করা, বাজারে বিক্রি করা, বিদেশে বিক্রি করা, টাকা কামানা, দারিদ্র্যের হার কমছে, ঝুঁকি কমছে, মামা কি করছে, উর্বরতা বাড়ছে, মাটি ক্ষয় করা হয়েছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে, এই কৃত্রিবৃত্তি করতে হয়েছে, অনেক কিছু আছে, তুলে নেবে খাওয়া। আমাদের প্রথম পরিচ্ছদ শেষ, প্রথম পরিচ্ছদ 36 মিনিট লাগছে, আসলে 36 মিনিট লাগে না, ঠিক আছে? আমি মেলা কথা বলেছি আজ জেড়ে। এবার আসো, দেখো বলছে বর্ণ সংরক্ষণ বিধি, বনকে তো সংরক্ষণ করতে হবে, না তো বনে তো মায়েরা বাপ করে দিবে, ঠিক না? তো বন বিধি বা আইন আসে কত সালে, 27 সালে। কোথায়, উপমহাদেশে। আরে ভাই, বর্ণ সংরক্ষণ আইন শুরু হয় কবে থেকে ভাইয়া, এটা পারেন না? শুরু হয় 27 থেকে, শুরু হয় 27 থেকে। ভাইয়া বলেন কি বললাম, শুরু হয় 27 থেকে, পারবো। এরপরে কি হয়, 90 সালের দিকে আবার সংশোধন হয় এবং সর্বশেষ 96 সালে কি হয়, আমাদের খেলা শেষ হয়ে যায়। তাহলে কি বললাম, শুরু 27, এরপরে 90, শেষ হবে 96-এ, ঠিক আছে? আরও সংশোধনের মাধ্যমে শেষ হয়ে যায়, আশা করতেছি বুঝে ফেলেছেন। দেখেন কি বলছে, বাংলাদেশ সরকার বন বিধি বলে আরও যা করতে পারেন। এই যে বন এর বিধিকে যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তির ব্যবস্থা করতে হবে না? ইয়াস। দেখো শাস্তি কি বলছে, ন্যূনতম 3 মাস, ন্যূনতম 3 মাস, ন্যূনতম 3 মাস এবং অনধিক 4 মাসের মধ্যে বন কর্মকর্তা লিখিতভাবে নিজে হাজির হয়ে ক্ষতির বিস্তারিত উল্লেখ করতে হবে। অর্থাৎ যে ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, কারো বন যদি ক্ষতিগ্রস্ত হয়, বন ক্ষতিগ্রস্ত হলে কি করতে হবে রে বাবারা, ন্যূনতম 3 মাস অথবা এরপরে 4 মাস এর মধ্যে তোমাকে বন কর্মকর্তা জানাতে হবে, যারা বনের দায়িত্বে আছে, ঠিক আছে? দেখো তারাই চুরি করে লাই সব কিছু, শালারা চোর শালারা, না তো দেশের অবস্থা কেমনে হয়, সব চোর যে প্রফেশনে আছে। এর দ্বিতীয় পরিচ্ছেদ কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট, লেখা দিয়েছি ভাই, লেখা দিয়েছি, দেখতে পাচ্ছ? তোমরা এই জিনিসগুলো পড়বা, এগুলো এমসিকিউ তো আসবে না, তোমাদের রিডিং পড়তে হবে। এবার আসো, কেউ যদি বনের আইন লঙ্ঘন করে, ধরো বনের একটা আইন আছে, তুমি গাছ কাটতে পারবা না, ঢুকতে হলে তোমাকে ধরো একটা গবেষণা করছো একটা গাছ নিয়ে, তোমাকে অবশ্যই কী করতে হবে, তোমাকে হচ্ছে কোর্টের একটা অনুমোদন নিতে হবে, ঠিক না? তাহলে বর্ণ আইন লঙ্ঘন করলে কিছু শাস্তি হতে পারে, যেমন প্রথম কি, ন্যূনতম 6 মাসের জেল এবং 5,000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 50 বছরের জেল, 5 বছরের জেল, 50,000 টাকা জরিমানা, বুঝছো? এবং এটা আসলে কে, এই অপরাধের বিচার করবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মানে আসলে জেলা পরিষদে অনেক কিছু আছে না, এরা আছে না, অনেকে মিলে এই জিনিসটা করবে।